হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন মুঘল সাম্রাজ্য নিয়ে আলোচনা করছি। যেহেতু বাবর এবং হুমায়ুন নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তাই আজ আমি আলোচনা করব শেরশাহের সম্বন্ধে। অর্থাৎ মুঘল সাম্রাজ্যে বাবর এবং হুমায়ুনের পরে মুঘল নয়, আফগানরা শাসন ছিল। তার নেতা ছিলেন শেরশাহ। ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। শেরশাহের আসল ছিল, শেরশাহের আসল নাম ছিল ফরিদ। তিনি 1472 সালে জন্মগ্রহণ করেন। শেরশাহের বাবার নাম কি ও তিনি কোথাকার জাগিরদার ছিলেন? নামের জাগিরদার ছিলেন। ফরিদ থেকে শের খাঁ তিনি হলেন কিভাবে? এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফরিদ থেকে তিনি শের খাঁ কিভাবে হলেন। 1522 খ্রিস্টাব্দে তিনি নিজের হাতে একটি বাঘ হত্যা করে শের খাঁ উপাধি লাভ করেন। শেরশাহ কার সেনানায়ক নিযুক্ত হয়েছিলেন? শেরশাহ মুঘল সম্রাট বাবরের সেনানায়ক প্রথমে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। শেরশাহ কার অভিভাবক নিযুক্ত হন? শেরশাহ বিহারের শাসনকর্তা জালাল খানের অভিভাবক নিযুক্ত হন। কবে হুমায়ুনের সাথে শেরশাহের প্রথম যুদ্ধ হয়? 1539 সালে চৌসার যুদ্ধে প্রথম হুমায়ুনের সাথে শেরশাহের যুদ্ধ হয়। কোন যুদ্ধে হুমায়ুন সম্পূর্ণভাবে শেরশাহের কাছে পরাজিত হন? 1540 সালে কনৌজের যুদ্ধে হুমায়ুন সম্পূর্ণভাবে শেরশাহের কাছে পরাজিত হন। এরপর মুঘল সাম্রাজ্যে বিলুপ্তি ঘটে ও আফগান শাসনের সূত্রপাত হয়। শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। শেরশাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। কবুলিয়ত পাট্টার প্রবর্তক কে ছিলেন? এটাও ইম্পর্টেন্ট। কবুলিয়ত পাট্টার প্রবর্তক ছিলেন শেরশাহ। কবুলিয়ত হলো চুক্তির দলিল ও পাট্টা হলো ভূমিসত্ত্বের দলিল। এটা আমি জাস্ট জানিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় কবুলিয়ত পাট্টা কি। শেরশাহ কত বছর রাজত্ব করেন? 5 বছর। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন ও তখন এর নাম কি ছিল? শেরশাহ নির্মাণ করেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা খুব বিখ্যাত, আমরা সবাই জানি। তখন এর নাম ছিল সড়ক-ই-আজম বা মহাসড়ক। এটি ছিল 3000 মাইল দীর্ঘ, সোনারগাঁ থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত। এর পরের কোশ্চেন হচ্ছে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে প্রচলন করেন? এটিও প্রচলন করেন শাহ। এর মাধ্যমে তিনি সাম্রাজ্যের খবরাখবর রাখতেন। শেরশাহ কিভাবে মারা যান? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কালিঞ্জ দুর্গ অবরোধকালে বারুদের স্তূপের আগুনে তিনি মারা যান। সালটা হচ্ছে 1545 খ্রিস্টাব্দ। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? এটা খুব আসে। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? এটি অবস্থিত বিহারের সাসারামে। রুপি নামে রৌপ্য মুদ্রা ও দাম নামে তাম্র মুদ্রা কে প্রচলন করেন? এটিও প্রচলন করেন শেরশাহ। এই রুপি এবং দাম এগুলো অনেক সময় দিয়ে দেয়, দাম কি বা রুপি কি, তখন কিন্তু বলতে হবে রৌপ্য মুদ্রা এবং তাম্র মুদ্রা। তো শেরশাহ সম্বন্ধে কিছু ছোট কোশ্চেন আলোচনা করলাম এবং অনেকেই বলে থাকে যে শেরশাহের রাজস্ব সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, তাই সেগুলো নিয়ে আমি কিন্তু একটু ডিটেলে আলোচনা করে নিচ্ছি। শেরশাহ রাজস্ব ব্যবস্থার ব্যাপক সংস্কার করেন। রাজস্ব নির্ধারণের জন্য তিনি সমস্ত জমি জরিপের ব্যবস্থা করেন। দ্বিতীয়ত, উৎপাদিকার শক্তি অনুযায়ী জমিগুলোকে উৎকৃষ্ট, মাঝারি ও নিকৃষ্ট 3 ভাগে ভাগ করেন। উৎপন্ন শস্যের 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ রাজস্ব হিসাবে ধার্য করা হয়। নগদ টাকা বা উৎপন্ন দ্রব্যে রাজস্ব দেওয়া যেত। এই রাজস্ব সরাসরি কৃষকের কাছ থেকে আদায়ের ব্যবস্থা করা হয়। এর ফলে মধ্যস্বত্বভোগী অর্থাৎ যারা মাঝখানে থেকে নিত, টাকা নিত, তাদের শোষণ থেকে কিন্তু এই কৃষকেরা মুক্তি পায়। জমির দাগ নম্বর, প্রজার নাম, জমির স্বত্ব ও দেয় ও রাজস্বের উল্লেখ করে প্রজাকে পাট্টা নামক একটি দলিল দেওয়ার ব্যবস্থা। আগেই বলেছি কবুলিয়ত এবং পাট্টা। আর পরিবর্তে কৃষক ও রাজস্ব প্রদানে অঙ্গীকার কর সহ একটি কবুলিয়ত সরকারকে দিতে বাধ্য থাকে। তার আমরা বুঝে গেলাম যে কবুলিয়ত এবং পাট্টা ঠিক কি। দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে উৎপাদন ব্যাহত হলে রাজস্ব মকুব করা হতো, অর্থাৎ রাজস্ব নেওয়া হতো না। তখন ভারতে নানা ধরনের মুদ্রা চালু ছিল। একটু আগে মুদ্রার কথা বললাম। সেই মুদ্রাগুলিতে ধাতুর মানও নির্দিষ্ট ছিল না। শেরশাহ সোনা, রূপা ও তামার নতুন মুদ্রা চালু করেন। মুদ্রাগুলির মান নির্দিষ্ট করে দেওয়া হতো।
তামার মুদ্রাগুলির দাম নামে পরিচিত ছিল, যে কোশ্চেনটা ছোট কোশ্চেন হিসাবে আমি আগেই দিয়েছি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শেরশাহ শাসন ব্যবস্থা সম্পর্কে। শেরশাহ বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন। শাসন ব্যবস্থার সুবিধার জন্য তিনি তাঁর সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করে। অনেক সময় এগুলো দেয়, শেরশাহ সাম্রাজ্যকে কটি ভাগে বিভক্ত করে। প্রতিটি সরকারকে আবার কয়েকটি পরগনায় বিভক্ত করে, কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো এক একটি পরগনা। প্রত্যেক সরকারের একজন করে শিকদারান ও মুন্সিপার নামে 2 উচ্চপদস্থ কর্মচারী থাকতেন। শিকদারানের দায়িত্ব ছিল আইন শান্তি শৃঙ্খলা রক্ষা করা, বিদ্রোহ দমন করা। আর মুন্সিপারের দায়িত্ব ছিল দেওয়ানি ও জমি জরিপ সংক্রান্ত মামলার বিচার কার্য সম্পাদন করা। এগুলো আমাদের জেনে রাখা দরকার, এগুলো অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয় বা অনেক সময় কিছু পরীক্ষা ছোট ধরনের কোশ্চেন এলো, কিন্তু আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। একইভাবে শেরশাহ পরগনাগুলিতেও শিরদার, মুন্সেফ, আমিন, প্রসাবরক্ষ ও করণিক রেখেছিলেন। তিনি কর্মচারীদের মধ্যে দুর্নীতি দূর করার উদ্দেশ্যে 2-3 বছর অন্তর অন্তর বদলির ব্যবস্থা করেন। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শীর্ষে চূড়ান্ত, যে এরপর আমি আলোচনা করছি কেন্দ্রীয় সরকার নিয়ে, তো সেখানে কিন্তু চূড়ান্ত ক্ষমতা অধিকর্তা ছিলেন স্বয়ং শেরশাহ অর্থাৎ সম্রাট নিজে। কেন্দ্রীয় শাসনের জন্য তিনি মন্ত্রিমণ্ডলী রেখেছিলেন। শাসন কার্যে তাকে সাহায্য করার জন্য 4 জন মন্ত্রী ছিলেন। এরা হলেন দেওয়ানি উজিরাত অর্থ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী, দেওয়ানি আর্জ প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী, দেওয়ানি রিসালাত পররাষ্ট্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী, দেওয়ানি ইনসা সরকারি দলিল ও চিঠিপত্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। এগুলো কিন্তু খুব মনে রাখা দরকার, অনেক সময় কিন্তু এভাবে দিয়ে দেয় দেওয়ানি উজিরাত কি ছিলেন, তখন বলতে হবে অর্থ বিভাগের ভারপ্রাপ্ত। দেওয়ানি আর্জ কে ছিলেন, প্রতিরক্ষা বিভাগের। এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষার সময় তুলে দেয়, তখন কিন্তু এটা দেখে নিলে আমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবো। এছাড়াও ছিল দেওয়ানি কাজী প্রধান বিচারপতি ও দেওয়ানি বারিদ গুপ্তচর বিভাগের প্রধান। অনেক সময় এইভাবে কোশ্চেন দেয় যে দেওয়ানি বারিদ বলে কারা পরিচিত ছিলেন, অপশানে দিয়ে দিল, তখন কিন্তু বলতে হবে যে তিনি ছিলেন গুপ্তচর বিভাগের প্রধান। এরপরে আমি আলোচনা করব শেরশাহের বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে। নিরপেক্ষ বিচারক হিসেবে শেরশাহের যথেষ্ট সুনাম ছিল। তার সুশাসনে দেশে শান্তি বিরাজ করত। তার বিচার ব্যবস্থা ছিল কঠোর ও পক্ষপাতহীন। বিচারের ক্ষেত্রে আত্মীয় স্বজন ধনী দরিদ্র তার দণ্ড থেকে মুক্তি পেত না। আইনের চোখে তখন থেকেই ছিল সকলেই সমান, অর্থাৎ তিনি এত সুন্দর ব্যবস্থা করেছিলেন যে আইনের চোখে তিনি সকলকে সমানভাবে দেখতেন। প্রত্যেক পরগনাগুলিতে কাজী, মীর আদল, আমিন, মুন্সেফ আমিন এদের উপর দায়িত্ব ছিল। শান্তি শৃঙ্খলার জন্য এই সময় পৃথক কোনো পুলিশ সংগঠন ছিল না। শিকদারান ও মুন্সেপান এদের উপর নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলার দায়িত্ব অর্পিত ছিল। তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করত কারা না, শিকদারান ও মুন্সেপান। স্থানীয় শান্তি বজায় রাখা ও স্থানীয় অপরাধীদের জন্য তিনি স্থানীয় দায়িত্বের নীতি প্রবর্তন করেন। তাহলে আমরা শেরশাহ সম্বন্ধে যা যা আসতে পারে সব কিছু নিয়ে আলোচনা করলাম। আমি 15টা শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। এরপরও শেরশাহের রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলো একটু ইম্পর্টেন্ট শাসন ব্যবস্থা, সেগুলো সম্বন্ধেও আলোচনা করে নিয়েছি। তাই তোমরা যদি এই ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু শেরশাহ সম্বন্ধে অনেক কিছু জানতেও পারবে এবং তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সে সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের মতামত জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে ভিডিও নোটিফিকেশন এলে তোমরা সবার আগে পেতে পারো। এছাড়া একটা কথা আমি এখানে বলে রাখি যে আমি কিন্তু এর আগেও অ্যানসাইন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের ভিডিও সমস্ত দিয়ে দিয়েছি। এখন আমি যেহেতু মিডাইভাল ইন্ডিয়া শুরু করেছি এবং তার আগে মিডাইভাল ইন্ডিয়াতে আমি কিন্তু তুর্কিদের সম্বন্ধে অর্থাৎ যে সমস্ত শাসকরা মোহাম্মদ ঘুরির পর রাজত্ব করেছিলেন সে সম্বন্ধেও দিয়ে দিয়েছি। আর এখন আমি মুঘল হিস্ট্রি নিয়ে শুরু করেছি। এই মুঘল হিস্ট্রির মাঝখানে ছিল শেরশাহ নিয়ে আলোচনা করে নিলাম। প্রত্যেকটা কিন্তু পৃথক পৃথক প্লেলিস্ট করা আছে, তাই তোমাদের